नमस्कार श्रोता बंधुरा, आमी सूर्येंदु गायन ओरफे कलमेर बंधु। आपनारा शुनछेन आमार छोट्ट यूट्यूब चैनल गल्प कथाय सूर्येंदु। आपनादेर सकलके आमार छोट्ट यूट्यूब चैनेले स्वागत जानाई। जे समस्त श्रोता बंधुरा एखोनो आमार एई छोट्ट चैनलटी सबस्क्राइब करेननि तादेर अनुरोध करब अवश्यई सबस्क्राइब करे नेबेन एबं प्रतिनियत आमार गल्पेर आपडेट पेते चाइले बेल आइकनटी बाजिए राखबेन। श्रोता बंधुरा, इतिपूर्वे आपनारा आमार निजेर लेखा तारानाथ सिरिजेर बेश कयेकटा गल्प शुने फेलेछेन। आशा करी आपनादेर मनोग्राही हयेछे। बंधुरा, आज जे गल्पटा शोनाबो এই গল্পটিও আমার নিজের লেখা গল্প। একবার তারানাথ কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এক ভক্তের আমন্ত্রণে। তারানাথ হাওড়া স্টেশনে নেমে ভক্তের পাঠানো গাড়ি করে ভক্তের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। পথে যেতে যেতে তারানাথের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। সেই ঘটনাটা কি জানতে হলে অবশ্যই আজকের গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। চলুন বন্ধুরা, সরাসরি আজকের গল্পে প্রবেশ করি। ড্রাইভারকে তারানাথ বলছেন, বেটা, এই শহর তো অত্যন্ত কোলাহলপূর্ণ শহর। এত গাড়ি ঘোড়া, এত মানুষ জীবন জীবিকা ও রুটি রুজিতে ব্যস্ত, কিন্তু এত দৌড়ঝাঁপ, এত কষ্ট মানুষ কেন করে? যত বেশি সম্পদ ততই বিপদ। কিন্তু আমি চাই মানুষ সুখেই থাকুক, শান্তিতে থাকুক। বেটা, মা গঙ্গার জল একটু মাথায় স্পর্শ করলে কেমন হয়? ড্রাইভার বলে, কিন্তু বাবা, এখানে তো পুলিশ গাড়ি দাঁড় করাতে দেয় না। এখানে গাড়ি দাঁড় করালে পুলিশ আমায় কেস দিয়ে দেবে। বাবু জানলে আমাকে বকাবকি করবে। গাড়ি ততক্ষণে হাওড়া ব্রিজ থেকে প্রায় নিচে নেমে এসেছে। হঠাৎ গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যায় এবং ড্রাইভার গড়িয়ে গড়িয়ে গাড়িটা এক কোনায় দাঁড় করিয়ে দেয়। তারপর মনে মনে ড্রাইভার ভাবছে, এই বুঝি পুলিশ এসে লাইসেন্স না নিয়ে নেয়। ড্রাইভার গাড়ি থেকে নেমে যতক্ষণ এদিক ওদিক দেখছে, ততক্ষণে তারানাথ গাড়ি থেকে নেমে গঙ্গা ঘাটে গিয়ে মাথায় জল সিঞ্চন করে আবার এসে গাড়িতে বসে পড়েছেন। তারপর ড্রাইভারকে বলছেন, বেটা, একটু এদিকে আয়। ড্রাইভার বনেটের সামনে দাঁড়িয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলে, দাঁড়ান দাঁড়ান, গাড়ি খারাপ হয়ে গেছে, মনে হয় ইঞ্জিন সিজ হয়ে গেছে। বাবু আমার গলা টিপে মেরে ফেলবেন। কি জ্বালাতনে পড়লাম রে ভাই। ততক্ষণে এক পুলিশ অফিসার এসে ড্রাইভারকে বলে, এ ভাই, গাড়িটা এখান থেকে তাড়াতাড়ি সরিয়ে নে, নচেত আমি ক্রেন এনে টানিয়ে দেব। পুলিশের মুখ থেকে এমন কথা শুনে ড্রাইভার বলে, আপনি ক্রেন দিয়ে গাড়ি টানবেন আর বাবু আমার গলা টিপে মেরে ফেলবেন। আপনার যা খুশি তাই করুন। গাড়ি স্টার্ট যখন হচ্ছে না, তখন আমি বা কি করতে পারি? গলাটা বাইরে বার করে তারানাথ পুলিশ কর্মীকে ডাক দিলেন, এ বেটা, একটু এদিকে আয়। পুলিশ কর্মী এসে গাড়ির ভেতরের দিকে ঝুঁকে বললেন, কি চাই আপনার? দেখছেন না আপনার গাড়ি রাস্তায় খারাপ হয়ে গেছে, পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছে। আপনাদের জন্য আমাদের চাকরিটা যাবে এবার। তারানাথ বললেন, এই গাড়ি স্টার্ট হবে না যতক্ষণ না তোর সাহেব এসে এই গাড়ি না ঠেলে, ততক্ষণ অবধি এখানেই দাঁড়িয়ে থাকবে। রাস্তায় জ্যামজটের কারণে তিতিবিরক্ত পুলিশ কর্মী বললেন, ছাড়ুন তো মশাই, আমার সাহেব এসে গাড়ি ঠেলবে। যা বলেছেন বলেছেন, আর ঘৃণাক্ষরে এই শব্দ ব্যবহার করবেন না। আমরা ক্রেন ডাকছি। এই বাজে গাড়িটাকে ক্রেন দিয়ে টেনে অন্য কোথাও ছুঁড়ে ফেলে দেব। স্যার, একটা ক্রেন ডাকুন, আর সহ্য করা যাচ্ছে না। তারানাথ বললেন, চাই দিয়ে টানিস না কেন, সেই টানা গাড়ি এখান পর্যন্ত পৌঁছতে পারবে না। সব টানা গাড়ি খারাপ হয়ে গেছে। তোর সাহেব না ঠেললে গাড়ি একটুও নড়বে না। পুলিশ কর্মী তাচ্ছিল্যের ন্যায় বললেন, আপনি কি পাগল না পাগল টাইপের মানুষ? বসে রয়েছেন গাড়ির ভেতরে, আপনার লজ্জা লাগে না ভাঙা গাড়ি নিয়ে রাস্তায় বেরোতে? তাই শুনে তারানাথ মৃদু হাসলেন। পুলিশ কর্মীর কথায় সাড়া দিয়ে অফিসার থানা থেকে ক্রেন নিয়ে আসতে বললেন, কিন্তু প্রতিটা থানা জানিয়ে দেয় কোনো ক্রেন
পা টানা গাড়ি স্টার্ট নিচ্ছে না। ব্যাপারটা অলৌকিক ভেবে ওই পুলিশ কর্মী বললেন, স্যার আপনাকে একটা কথা বলবো। অফিসার রাগত স্বরে বলে, দেখছিস না এই দীর্ঘ জ্যামজটের সারা রাজ্য দাঁড়িয়ে কথা বলছে, তুই না হয় একটা কথা বলবি? বল, তাড়াতাড়ি বল, কি বলার আছে তোর, বক্তব্য বলে ফেল। ততক্ষণে কম করে হলেও 50 জন ড্রাইভার গাড়িটিকে স্টার্ট দেওয়ার জন্য ব্যর্থ চেষ্টা করে ফেলেছে। কেউই গাড়িটাকে স্টার্ট করতে পারেনি। অধস্তন পুলিশকর্মী তার সাহেবকে বললেন, স্যার গাড়ির মধ্যে যিনি বসে রয়েছেন তিনি বললেন আপনি যদি একটু ধাক্কা দিয়ে দেন তাহলে গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। তাই বলছিলাম কি স্যার, ওনার কথা মোতাবেক আপনি কি গাড়িটাকে একটু স্টার্ট দেওয়ার জন্য ধাক্কা দেবেন? আমিও আপনাকে হেল্প করব। অফিসার একটুখানি থমকে গিয়ে বললেন, আচ্ছা, তোর মতো অধস্তন কর্মচারীর কথা আমাকে শুনতে হচ্ছে? চল, গাড়ির মধ্যে কোন লাট সাহেব আছে যে তোকে বলেছে আমি নাকি গাড়িটা ধাক্কা দিলে গাড়িটা স্টার্ট হয়ে যাবে? যদি তাই হয় তাহলে তো বেশ ভালোই হয়, চল দুজন মিলে ধাক্কা দেই। এই বলে পুলিশ অফিসার এবং তার অধস্তন পুলিশকর্মী গাড়িটাকে ছোঁয়া মাত্রই গাড়িটার ইঞ্জিন স্টার্ট হয়ে যায় এবং তারানাথের ড্রাইভার গাড়িটা নিয়ে হাওড়া ব্রিজ থেকে নিচে নামতে থাকে। গাড়ির মধ্যে কোনো এক মহান ব্যক্তি যে রয়েছে সেটা বড় অফিসার বিলক্ষণ বুঝতে পেরে গাড়িটার পেছনে পেছনে ধাওয়া করলেন। ছুটতে ছুটতে এক প্রকার জানালার পাশে এসে বললেন, বাবা বাবা আপনি কে? আপনার নাম কি? তখন তারানাথ এক উজ্জ্বল মুখবলয় নিয়ে মৃদু হেসে বললেন, বেটা আমি তারানাথ, আমি তারানাথ তান্ত্রিক। ততক্ষণে তারানাথের গাড়ি হু হু করে হাওড়া ব্রিজ থেকে নেমে গেছে। দূরে দাঁড়িয়ে মাঝ রাস্তায় অফিসার দুহাত তুলে বললেন, জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। অফিসারকে মা তারার নাম নিতে শুনে জ্যামে আটকে থাকা সকল ড্রাইভার ও প্যাসেঞ্জার দুহাত তুলে মায়ের নাম স্মরণ করে এবং একে একে ব্রিজ থেকে গাড়ি ওঠা নামা শুরু হয়। এখানে একটা আশ্চর্যের বিষয় ঘটল এবং সেটা কি বিষয় আপনারা কমেন্টে জানাতে পারেন। বন্ধুরা, এখন আমরা শুনছি যৌনপল্লীতে তারানাথ শীর্ষক গল্প। গল্পটা এখানেই শেষ নয়, এরপর আরও অনেক অলৌকিক ঘটনা ঘটবে। তাই বন্ধুদের অনুরোধ করব গল্পটা পুরোটাই শুনবেন। তারানাথের গাড়ি ততক্ষণে পৌঁছে গেছে বউবাজার পর্যন্ত। বউবাজার সিগন্যালে তারানাথের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তারানাথ গাড়ি থেকে নেমে যান। ড্রাইভার অবাক হয়ে তারানাথকে দেখছে আর মনে মনে বলছেন, হে কি কাণ্ড, সাধু কিনা শেষে যৌনপল্লীর পথে, ঘোর অন্যায়। বাবু জানলে তো এই সাধুকে ঘরে উঠতে দেবে না, এখন কি করি? যৌনপল্লী সংলগ্ন রাস্তা ও ফুটপাথে লোকজন সাধু ওরফে তন্ত্র সাধক তারানাথকে নিয়ে নানান মজা মস্করা শুরু করে। কিছু কিছু অতি উৎসাহী মানুষ তারানাথের উদ্দেশ্যে কঠোর বাক্যবাণ ছুড়ে দিতে থাকে। দেখ 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 ভণ্ড সাধু, সাধুর বেশ ধারণ করে শেষে কিনা যৌনপল্লীতে। এটা শুধু সাধু নয়, এটা একটা যৌন পিশাচ, বুঝলি? এইসব মানুষদেরকে বোঝা মহা মুশকিল। কেউ কেউ আবার বলে, সাধু বলে কি যৌন তাড়না থাকতে পারে না? যুবক সাধু, শরীরে কামাগুন তো জ্বলবেই। আবার কেউ কেউ বলে ওঠে, এই ফোনটা বার করতো, সাধুর একটা ভিডিও তোল, সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব, লোকজন দেখুক এমন ভণ্ড সাধুদের। একবার দেখলে কেউ আর এইসব সাধুদের চক্করে পড়বে না, এটা সাধুর নাম বদনাম করেই ছাড়ব। তারানাথ নির্বাক ও অবিচল। তিনি উচ্চ শির নিয়ে অন্ধকার জগতের লাস্যময়ী গলিতে হেঁটে চলেছেন। বেশ কয়েকজন যৌনকর্মী তারানাথের পথ আটকায়। ওরা তারানাথকে বলে, হে বীর পুরুষ, আপনি মায়ের সাধক, আপনি অসীম ক্ষমতার অধিকারী, আপনি নিজে সাক্ষাৎ ঈশ্বর। আমাদের মতো এই দুরাচারী পাপিনীদের আড্ডায় প্রবেশ করে সাধু সমাজের বদনাম করবেন না। আপনি ফিরে যান বাবা, সবাই আপনার ছবি তুলছে, সবাই আপনাকে নিয়ে ব্যঙ্গ এবং কটূক্তি করছে। আপনার নির্মল জীবনকে এভাবে কলঙ্কিত করবেন না বাবা।
তারানাথ একটিও বাক্য ব্যয় না করে আবার এগিয়ে যায়। ততক্ষণে যৌনকর্মীরা বুঝেছে তারানাথের মাথায় হয়তো যৌন লালসা চরমে পৌঁছেছে, তাই কারুর কথা শুনতে চাইছেন না। তারানাথ এসে 31/B বাড়ির সামনে দাঁড়িয়ে দরজায় কড়া নাড়লেন। বেশ পুরনো বাড়ি, ঘরে আলো নেই, এক কামরার ঘর। আলো রানীর ছেলে দরজা খুলে দেখে এক সাধু দাঁড়িয়ে রয়েছে। আলো রানীর ছেলে খাটে শুয়ে থাকা মাকে ডেকে বলে, একটা কাস্টমার এসছে, তুমি উঠে পড়ো। আজ যা আয় হবে সেইটাকে আমার জন্য বিরিয়ানি এনে দেবে। অনেকদিন বিরিয়ানি খাইনি। প্রচণ্ড অসুস্থ, গায়ে জ্বর, নানান জরা ব্যাধিতে জর্জরিত আলো রানী খাট থেকে উঠে এসে বসে কাঁপা কাঁপা গলায় বলে, এমন জরা ব্যাধিগ্রস্তের বাড়ি আবার কে এলো রে? ভেতরে আসতে বল। আমি তো শরীর দিতে পারবো না, তাই ওনাকে নিরাশ হয়ে ফিরতে হবে। আলো রানীর অনুমতিক্রমে তারানাথ কক্ষে প্রবেশ করে। তারানাথকে কক্ষে প্রবেশ করতে দেখে আলো রানী অবাক হয়ে যায়। অবাক হয়ে আলো রানী বলে, এ আপনি কি করলেন? আপনার এই নির্মল বসনে আমার ঘরে এসে কলঙ্কের দাগ লাগালেন। আমি জরা ও ব্যাধিগ্রস্ত যৌনকর্মী, আমি আপনাকে শরীর দিতে পারবো না। আপনি আমার ঘরে এসে আপনার নিজের নামে কলঙ্ক লেপে দিলেন। এই বলে হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ে 25 বর্ষীয়া আলো রানী। আলো রানীর ছেলের বয়স 6 হবে। সে মাকে এমন বলতে শুনে বলে, মা, তুমি আমার বিরিয়ানি না এনে দিলে আমি ঘর ছেড়ে চলে যাব। সিদ্ধপুরুষ তারানাথের যৌন কক্ষে প্রবেশ করা মাত্রই বেল, চন্দন, ধূপ, তুলসীর সুগন্ধে সারা ঘর সুগন্ধিত হয়। বাচ্চার মাথায় হাত বুলিয়ে তারানাথ বলে, কাল থেকে তুই রোজ বিরিয়ানি খাবি বাছা, একদম চিন্তা করিস না। বলেই নিজের ব্যাগ থেকে একটা তুলসী পাতা ও ছোট্ট নকুলদানা বাচ্চার হাতে ধরিয়ে দিয়ে তারানাথ বললেন, নে বাছা নে, মায়ের প্রসাদ মাথায় ছুঁয়ে খা। আমি তো সাধু মানুষ, আমার আর অর্থের জোর নেই রে বাবা। তোকে যে আমি কিছু কিনে দেব সেই অর্থও নেই আমার কাছে। তারানাথের মুখ থেকে এমন কথা শুনে বাচ্চা ছেলেটি তারানাথকে জবাবে বলে, টাকা যখন নেই তো আমাদের বাড়ি এলে কেন? বেরিয়ে যাও। নিজের ছেলেকে এমন কথা বলতে শুনে খাট থেকে নেমে আলো রানী তারানাথের চরণে মাথা ঠুকে বলে, বাবা, আমার অবোধ শিশুকে ক্ষমা করুন। ও নির্বোধ, ও জ্ঞানহীন, ওকে ক্ষমা করুন বাবা। আপনার কি চাই বলুন, আমি এই শরীরেও আপনার দৈহিক তৃপ্তি দিতে রাজি। তারানাথ আলো রানীর চোখে চোখ রেখে বললেন, মা, আমি তো পিপাসার্ত, আমার তৃষ্ণা কেবল তুই নিবারণ করতে পারবি। মায়ের ইচ্ছা আমি তোর গৃহ থেকে 1 গ্লাস জল গ্রহণ করি। তাঁর ইচ্ছায় তোর ঘরে জল গ্রহণ করতে চলে এসেছি। মা, আমায় 1 গ্লাস জল খাওয়াবি না? বাবা, আপনি তো আমার ঘরে আজ অতিথি, নিশ্চয়ই আপনার পিপাসা নিবারণের জল দেব। তার আগে আপনার সেবা করার সুযোগ দিন। আলো রানী 1 ঘটি জল এনে তারানাথের চরণ ধুয়ে দেয়। তারপর নিজের শাড়ির আঁচল দিয়ে তারানাথের চরণ মুছে দেয়। তারপর তারানাথের জন্য 1 গ্লাস ঠান্ডা জল এনে দেয়। সেই জল পান করে তারানাথ বলে, জয় মা তারার জয়। আমার আত্মা শীতল হলো মা, আমার আত্মা শীতল হলো। ততক্ষণে আলো রানীর শরীর থেকে জ্বর নেমে গেছে, গা হাত পা যন্ত্রণা কমে গেছে। আলো রানী সম্পূর্ণ সুস্থ। কদিন আগে নানান ডাক্তারি পরীক্ষা করানোর পর আলো রানীকে ডাক্তার বলেছিল কঠিন অসুখে ভুগছে আলো রানী,
কিন্তু আলো রানী এখন নিজেকে সম্পূর্ণ সুস্থ অনুভব করছে। যৌনপল্লী ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে তারানাথ আলো রানীকে বলে, এটা মায়ের পায়ের জবা, যতদিন জীবিত থাকবে মায়ের পায়ের এই জবা ফুলটি অন্য কাউকে দিবি না। এই ফুল যতদিন তোর হাতে থাকবে ততদিন তুই ভারতবর্ষের বাণিজ্য ব্যবস্থার উপর শাসন করবি। তোর জন্য এক অর্থ ভাণ্ডার অপেক্ষা করছে। এই শহরের কোনো বাবুর থেকে সেই অর্থ প্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি। তুই একদিন না একদিন সেই অর্থ ভাণ্ডার পেয়ে সারা দেশের বাণিজ্য ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করবি। তবে হ্যাঁ, তুই যে বাণিজ্য করবি সেই বাণিজ্য কেবলমাত্র মানুষের মঙ্গলের জন্য যেন হয়। তোর এই ছেলে সেই ব্যবসার কর্ণধার হবে। শুধু মায়ের নাম নিতে থাকবি, তোর সমস্ত ইচ্ছা পূরণ হবে। জয় মা তারার জয়, জয় মা তারার জয়, জয় মা তারার জয়। যৌনপল্লী থেকে বেরিয়ে বাবুর পাঠানো গাড়িতে চেপে বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তারানাথ। তারানাথের যৌনপল্লী ত্যাগের সাথে সাথে যৌনপল্লীতে শোরগোল পড়ে যায়। আর ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় তারানাথকে নিয়ে ছি ছি রব ওঠে। আলো রানীর ছেলে আলো রানীকে বলছে, মা, এই সাধু বাবাটা আমাকে বলল আমি নাকি রোজ বিরিয়ানি খাবো। সেটা কিভাবে সম্ভব? ও তো তোমাকে কোনো টাকা দিল না, এমনিই চলে গেল। তাহলে আমি রোজ কিভাবে বিরিয়ানি খাবো? তখন আলো রানী ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, বাবা যখন বলেছে তুই রোজ বিরিয়ানি খাবি, নিশ্চয়ই তোর জন্য বাবা সেই ব্যবস্থা করে গেছেন। মা যদি চাইবেন তাহলে তুই রোজ বিরিয়ানি খাবি। এখন আমাদের অপেক্ষা ছাড়া উপায় নেই বাবা, চল ঘরে চল। যে অসুস্থ মাকে দীর্ঘদিন ধরে খাটে শুয়ে থাকতে দেখেছে, সেই মাকে আজ চনমনে এবং সুস্থ স্বাভাবিক দেখে ছোট্ট বাচ্চাটি অবাক হয়ে যায় এবং তার মাকে জিজ্ঞেস করে, মা, তুমি কি সুস্থ হয়ে গেছো? আলো রানী বলে, হ্যাঁ রে বাবা, মায়ের ইচ্ছায় আর সাধু বাবার চরণ স্পর্শ করতেই আমি কেমন সুস্থ স্বাভাবিক হয়ে উঠলাম। বন্ধুরা, এখনো তারানাথের আশ্চর্য ও অলৌকিক কাণ্ডকারখানা শেষ হয়নি। এই গল্পে আপনারা আরও কিছু আশ্চর্য ও অলৌকিক ঘটনার সাক্ষী থাকবেন। শুনতে হলে অবশ্যই গল্পটিকে কন্টিনিউ করবেন। বন্ধুরা, অবশ্যই একটা লাইক তো আশা করতে পারি। তারানাথ যখন কলকাতার রথিনবাবুর বাড়িতে পৌঁছান, রথিনবাবুর বাড়ির প্রত্যেক সদস্য তারানাথের পদসেবার মধ্য দিয়ে স্বগৃহে সাদর সম্ভাষণ জানায়। এদিকে সোশ্যাল মিডিয়ায় তারানাথের বেশ্যাপল্লী গমনের ভিডিও ভাইরাল হয়। রথিনবাবুর পরিবারের অন্য সদস্যরা যখন তারানাথের এমন কাণ্ড দেখে অবাক, তখন রথিনবাবু মোটেই বিচলিত নন। কারণ রথিনবাবু ও তাঁর বন্ধু চিত্তবাবু জানেন তারানাথের আসল বা প্রকৃত রূপ ও তার ক্ষমতা। তাই তাঁরা তারানাথের প্রতি অগাধ আস্থা ও বিশ্বাস রাখেন। যখন তারানাথ রথিনবাবুর বাড়িতে অতিথি সেবা গ্রহণ করছেন, তখন শহরের এক সম্ভ্রান্ত পরিবারের বিত্তবান মানুষ বিশাল হাঁড়িতে করে বিরিয়ানি নিয়ে যৌনপল্লীর যৌনকর্মী ও তাদের পরিবার পরিজনদের মধ্যে বিতরণ করছেন। যৌনপল্লীতে অকস্মাৎ বিত্তজনের বিরিয়ানি বিতরণ দেখে আলো রানী ও তার একমাত্র পুত্র ছুটে এসে সেই বিরিয়ানি গ্রহণ করে। তখনই আলো রানী মনে মনে ভাবে, বাবার কথা কি সত্য বচন হিসাবে মিলে যাচ্ছে? তখনই আলো রানী বিত্তবান ব্যক্তিকে জিজ্ঞেস করে, বাবু, এই বিরিয়ানির লোক আপনি কি আমাদের একদিনের জন্য দেখিয়ে যাচ্ছেন, নাকি আমরা প্রতিনিয়ত এই বিরিয়ানি পাবো? তখনই বিত্তবান ব্যক্তি বললেন,
আমি প্রতিদিন তোমাদের জন্য 1 হাঁড়ি করে বিরিয়ানি এখানে নিয়ে আসব। যার প্রয়োজন হবে সে এখান থেকে নিয়ে পেট ভর্তি বিরিয়ানি খাবে। এটা আমাকে মা স্বপ্নে দেখিয়েছেন, তাই মায়ের ইচ্ছা পূরণে যতদিন আমার কাছে অর্থ থাকবে ততদিন বিরিয়ানি বিতরণ করব তোমাদের সকলের মাঝে। এভাবেই প্রতিনিয়ত যৌনপল্লীতে বিত্তবানের দ্বারা বিরিয়ানি বিতরণ চলতে থাকে। তারানাথের দিয়ে যাওয়া মায়ের পদপুষ্প নিজের একটা ছোট্ট টাকা রাখার বাক্সতে রেখে রোজ পুজো করতে থাকে আলো রানী। আলো রানী সেই দিনের অপেক্ষায় রয়েছে যেই দিন বাবা তারানাথের বলে যাওয়া কথা, অর্থাৎ একদিন সারা ভারতবর্ষে সবচেয়ে বড় ব্যবসায়িক মানুষ হবে আলো রানী ও তার একমাত্র পুত্র। সেই দিনের অপেক্ষায় দিন গুনছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ যখন তারানাথকে নিয়ে মজা মস্করা করছে, ঠিক তখনই তারানাথ রথিন বাবুর বাড়িতে এক অলৌকিক কাণ্ড ঘটিয়ে ফেললেন। কি সেই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন জানতে হলে বন্ধুদের অবশ্যই শেষ অংশটুকু শুনতে হবে। আর যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। রথিন বাবুর কুলপুরোহিত মায়ের পুজোর সমস্ত আয়োজন করেছেন। তদারকিতে রয়েছেন তারানাথ তান্ত্রিক। তখন প্রায় গভীর রাত। তারানাথ বসলেন যজ্ঞকর্মে। তারানাথ বলেই দিয়েছিলেন এই যজ্ঞ প্রক্রিয়া চলাকালীন বাড়ির ছোটরা উপস্থিত থাকবে না, কেবলমাত্র সাহসী ও নির্ভীক চিত্তের মানুষেরা উপস্থিত থাকতে পারে। রথিন বাবুর বাড়ির ছাদে যজ্ঞের কাজ চলছে। একে একে শিশু, বৃদ্ধ ও মহিলারা ছাদ থেকে নেমে গেলেন। উপস্থিত থাকলেন কেবল রথিন বাবু ও তাঁর প্রিয় বন্ধু চিত্তবাবু এবং পাড়ার কয়েকজন সাহসী ছেলে ছোকরা। যখন বলি পর্ব শুরু হয় তখনই তারানাথ বললেন, এই কার্য শেষে আমি মা ত্রিপিঠের উদ্দেশ্যে রওনা দেব। এরপর আমি বিলক্ষণ আপনার বাড়িতে থাকব না। যে তারানাথ সুবক্তা ও সুহৃদয়ের মানুষ, তার এই সামান্য কথা যেন অত্যন্ত ক্রুদ্ধতার ব্যাখ্যা করল। কুলপুরোহিত চোখ টিপে রথিন বাবুকে বললেন, এনার প্রস্থানের বন্দোবস্ত করুন। উনি যেটা চান সেটা আপনার পরিবারের জন্য মঙ্গল। ছাগ বলি দেওয়ার সাথে সাথেই তারানাথ কেমন অস্থির হয়ে উঠলেন। কাসর ঘণ্টা বেজে চলেছে। মায়ের মুখে চোখে যেন রক্তের আভা ফুটে উঠছে। তারানাথ চেলাকে সঙ্গে নিয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলেন। যেতে যেতে রথিন বাবুকে বলে গেলেন, আপনি যে মনোবাসনা পূরণের জন্য আজ মায়ের পুজোটা সম্পন্ন করলেন, কিছু একটা চমৎকার হতে চলেছে। আপনি নিশ্চয়ই সেই চমৎকার বুঝতে পারবেন। করজোড়ে রথিন বাবু মা তারা ও তারানাথকে প্রণাম করে ঘরে ফিরবেন। অমনি তাঁর দোতলার ঘর থেকে হাসি ও কান্নার রোল ভেসে আসতে লাগলো। রথিন বাবু তড়িঘড়ি দোতলার ঘরে গিয়ে দেখেন তাঁর অর্ধাঙ্গিনী বোবা ছেলেকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন। রথিন বাবুকে দেখে সবাই চুপ হয়ে যায়। ঘরের ওই সময় পিন পড়লেও তার শব্দ শোনা যাবে। এমন সময় রথিন বাবুর ছেলে ডেকে উঠল, বাবা। ছেলের মুখ থেকে বাবা ডাক শুনে রথিন বাবু ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন আর মা তারার চমৎকার নিয়ে বারবার মাকে ও গুরুদেব তারানাথের নাম স্মরণ করতে থাকেন। ততক্ষণে ভোরের আলো ফুটে উঠেছে। পাড়া প্রতিবেশী একে একে রথিন বাবুর বাড়িতে জড়ো হতে শুরু করেছে। রথিন বাবু মা তারার চমৎকারের কথা সবাইকে শোনালেন। সকলে বাবা তারানাথের নামে জয়ধ্বনি দিতে থাকে। রথিন বাবু সিদ্ধান্ত নিয়েছেন তারানাথের চমৎকার বাণী পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চান। তাই তিনি পরের দিন সমস্ত নামি দামি ছোট বড় মাঝারি পেপার কোম্পানিগুলোর প্রথম পাতায় তারানাথের চমৎকার ঘটনাগুলো ছাপার জন্য অনুরোধ করলেন। তার বিনিময়ে যার যত টাকা লাগে সবাইকে তত টাকা দেওয়ার জন্য রাজি হন।
তারানাথের চমৎকার বাণী যখন প্রতিটি পেপারের প্রথম পাতায় ছাপা হয়, তখন সকলে তারানাথকে এবং মা তারার শক্তিকে প্রণাম করতে থাকে। যারা বারবার রুটিয়েছিল তারানাথ এক ভণ্ডতান্ত্রিক, তারানাথ এক যৌনকাঙ্ক্ষা পিশাচ, তারাও তারানাথের নামে জয়ধ্বনি দেওয়া শুরু করে। বেশ কয়েকদিন পর কয়েকজন অতি উৎসাহী ইউটিউবার যৌনপল্লীর সেই নামহীন আলো রানীর সাথে দেখা করে এবং তার ইন্টারভিউ নেয়। সেই ইন্টারভিউ পর্বে আলো রানী বলে সে দীর্ঘদিন যাবৎ কঠিন জরা ও ব্যাধিগ্রস্ত ছিল। ডাক্তাররা বলেছিল কিছুদিনের মধ্যে আলো রানী এ জগৎ ত্যাগ করে ইহ জগতে চলে যাবে, কিন্তু ডাক্তারদের সেই সমস্ত ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়ে আলো রানী এখন সম্পূর্ণ সুস্থ। কেবলমাত্র বাবা তারানাথের সেবা করবার সুবাদে আলো রানী সুস্থ হয়েছে। মানুষের মধ্যে যারা ভুয়ো খবর ছড়িয়ে দিতে ওস্তাদ, একসময় তারাও সেই ভুয়ো খবর তাদের প্রতিটা পাতা থেকে মুছে দেয়। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আলো রানী তারানাথের থেকে আশীর্বাদ পেয়েছে যে একদিন সে এই দুনিয়া সংসারে বড় ব্যবসায়ী মানুষ হবে, এবং সেটা কিভাবে সম্ভব এবং আলো রানীকে এই কাজে সহায়তা কে করবে তা আমরা অন্য কোনো গল্পে অবশ্যই জানব। বন্ধুরা, আপনাদের অনেক না বলা কথা এমন অলৌকিক গল্প আমার সাথে শেয়ার করতে পারেন। আমি আপনাদের নাম ও ঠিকানা সহ গল্প পাঠ করতে প্রস্তুত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।